খেয়াল করো। আচ্ছা, প্রথমে আমি আমার নিজের ইন্ট্রোডাকশন দিয়ে নেই। আমি হচ্ছে আহমদুল্লাহ সিদ্দিক, তোমার কোচিং ট্রিপলি 4251 এর পাওয়ার সিস্টেম প্রোটেকশনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি এই ডিপার্টমেন্ট অফ ট্রিপলিতে। ফেস টু ফেস যখন ক্লাস হবে তখন আমার রুম নাম্বারটা হবে 4007, এই রুমে খোঁজ করলে পাওয়া যায়। আর নর্মালি আমার কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ 01776 এখানে কন্ট্যাক্ট করে আমার সাথে কন্ট্যাক্ট করবা যতদিন পর্যন্ত আমাদের অনলাইন ক্লাস হবে। ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, যদি ইমেলের প্রয়োজন পড়ে তখন এই আমার যে অস্ট ডোমেইনে যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা ইউজ করবা। আর গুগল ক্লাসরুম কোড, এটা অলরেডি যদিও আমি আমাদের ইনভিটেশন কোড দিয়ে দিয়েছি, এবং যারা যারা ইনভিটেশন কোডটা পাওনি আশা করি পেয়ে গেছে সবাই। তারপরেও যদি ইনভিটেশন কোড যদি না পাও তাহলে এই কোডটা ইউজ করে ক্লাসরুমে জয়েন করবা। এগুলো তোমরা অলরেডি জানো যে কিভাবে ক্লাসরুমে কোড দ্বারা জয়েন করতে হয় আর কি। আচ্ছা, তো স্ট্র্যাটেজি গুলো একটু দেখে নিই আমরা, যে অনলাইন ক্লাসে কিভাবে আমরা এই অনলাইন ক্লাস। সো প্রথমেই খেয়াল করো, অনলাইন ক্লাস উইল বি টেকেন ডিউরিং ক্লাস পিরিয়ড এভরি উইক বাই জুম মিটিং। তোমাদের যে ক্লাস পিরিয়ড থাকবে, অর্থাৎ আজকে তোমাদের মনে হয় আজকে এই সেকশনটার নাম হচ্ছে সেকশন ডি আর বি2, তাই না? দুইটা একসাথে। হ্যালো, জি স্যার। সেকশন ডি আর বি2 এই দুইটা মিলে একটা সেকশন করা হয়েছে। তো তোমাদের এই যে রুটিনে একটু খেয়াল করলে দেখতে পারবা, তোমাদের রুটিনে আমার সাথে তোমাদের ক্লাস আছে 2:40 রবিবারে, তারপরে মঙ্গলবার একটা ক্লাস আছে 1:50, এবং বৃহস্পতিবারে একটা ক্লাস আছে 10:30টার সময়। তো আমরা এই ক্লাসগুলোর জুম লিংক তোমাদের অলরেডি দিয়ে দিছি। তোমাদের এই রুটিন অনুযায়ী যে যে সময়ে থাকবা সে সময়ে ওই, যদি আজকে যেরকম তোমরা 2:40 লিংক দিয়ে ঢুকছো, এবং যেদিন 1:50 ক্লাস থাকবে সেদিন 1:50 লিংক দিয়ে তোমাদের ঢুকতে হবে। সিমিলারলি যদি 10:30টার সময় ক্লাস হয় 10:30টার লিংক দিয়ে তোমরা ঢুকবা। সো সবসময় জুম লিংক দিয়ে ঢুকবা, এবং এই জুম লিংক দিয়ে ঢোকার সময় তোমাদের মেইন যে জিনিসটা করবা, যে আইডি যেটা হবে, নাম না দিয়ে ঢুকে তোমরা সবসময় চেষ্টা করবা রোল নাম্বার দিয়ে ঢুকতে। ঠিক আছে, রোল নাম্বার দিয়ে তোমাদের ক্লাসে যে রোল নাম্বারটা আছে সে রোল নাম্বার ঢুকবা, জুম মিটিং এ অ্যাটেন্ড করবা আর কি। So every class related document will be uploaded in the Google Classroom platform. তোমাদের যে Google Classroom তে তোমরা জয়েন করছো, সেখানে আমরা সমস্ত ডকুমেন্টস, ক্লাস রিলেটেড যত ডকুমেন্টস আছে, সেটা লেকচার নোট হতে পারে, অথবা যদি আমরা সেই ক্ষেত্রে কুইজ অথবা অ্যাটেন্ডেন্স, এগুলো আমরা বলবো পরে, যে এগুলোর সমস্ত কিছুই আমরা এই গুগল ক্লাসরুমে আমরা আপলোড করব। তো তোমাদের ওইখানে যদি কোনো কোয়ারিজ থাকে সেখানে তোমরা ওই কমেন্ট সেকশনে কমেন্ট করবা, অথবা ওইখানে তোমাদের আপলোড করার যদি দরকার লাগে তাহলে ওই গুগল ক্লাসরুমের মাধ্যমে তোমাদের আপলোড করতে হবে, এবং ওইখানে তোমাদের এই লেকচার নোটগুলো ওইখান থেকে কালেক্ট করতে হবে। আমি যদিও আজকের লেকচার নোটটা, আজকে যেহেতু লেকচার নাম্বার 1, এই লেকচার নাম্বার 1 এর যে লেকচার নোট, এটা আমি সবসময় আগে প্রত্যেকটা ক্লাস শুরুর আগে তার লেকচার নোটটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দিব। অ্যাটেন্ডেন্স উইল বি কালেক্টেড ফর ইচ ক্লাস ইন দ্য গুগল ফর্ম। তোমাদের এই গুগল ক্লাসরুমে গেলে দেখবা যে অ্যাটেন্ডেন্সের একটা টপিকস আছে তোমাদের গুগল ক্লাসরুমে। এই অ্যাটেন্ডেন্স টপিকস এর ভিতরে যদি তোমরা ঢুকো তাহলে দেখবা যে ওখানে একটা গুগল ফর্ম আছে যেখানে আমরা অ্যাটেন্ডেন্সটা কালেক্ট করব। এটা আমি আগে প্রোভাইড করে দিছি তোমাদের। তো তোমাদের কাজ হচ্ছে, এটা ম্যান্ডেট, যে তোমাদের যখনই তোমরা স্যার অনেক স্যাররা চাই যে রোল দুইটাই যেন শো করে স্যার। তো আমার তো স্যার জুম আইডিটা খোলা, ডিসপ্লে নামটা বারবার চেঞ্জ করব না, নাম রোল একসাথে দিলেও সমস্যা নাই? শুধু রোল নাম্বারটা দাও, আমার নামের দরকার নাই, কারণ নামটা তোমার ইমেল অ্যাড্রেস থেকে আমরা কালেক্ট করে ফেলতে পারবো। ঠিক আছে, আর তোমাদের গুগল ফর্মটা যেটা আছে, গুগল ফর্মে তোমার নাম লিখতে হবে। তুমি যে গুগল ফর্মটা যদি দেখো, যখন অ্যাটেন্ডেন্স তোমরা দিবা তখন তোমাদের নাম লিখতে হবে। ঠিক আছে, সো ওইখান থেকে আমরা কালেক্ট করে নিতে পারবো। এখন জাস্ট ক্রস চেক করার জন্য যে তোমরা এই লেকচারটা অ্যাটেন্ড করছো কিনা, এবং একই সাথে মানে অনেক সময় দেখা যায় যে অনেকে অ্যাটেন্ড না করেও অ্যাটেন্ডেন্স দিয়ে দেয়, সেজন্য এই জুমে যারা অ্যাটেন্ড করবা তার রোল নাম্বার দিয়ে ঢুকবা, আর ইয়ে কি বলে গুগল ফর্মে তোমাদের রোল নাম্বার নাম দুইটাই থাকবে, সো অসুবিধা হবে না। আচ্ছা, কুইজের কথা একটু বলি।
জি স্যার, আমাদের স্যার আইডি খোলা থাকে তো ফিক্স, তো আমরা হচ্ছে লিংকে ক্লিক করে ডিরেক্ট ঢুকে যাই, না হলে বারবার হচ্ছে যে আইডিতে মানে আইডিটা না খুলে আমাদের হচ্ছে যে লগ আউট করতে হবে, লগ ইন করতে হবে, এই আর কি। আচ্ছা, তা ঠিক আছে, তাহলে তোমরা নাম দিয়ে ঢুকো, আমি ওইভাবে চেক করে নিব না পরে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, যদি দুইটাই থাকে তাহলে তো ভালো। আমি দুইটা একটা থাকলেও অসুবিধা নেই, রোল নাম্বারটা অবশ্য ম্যান্ডেটরি, নামটা না থাকলেও চলবে, আমি সেটাই বলছি আর কি। তো দুইটাই যদি থাকে তাহলে ভালো, অসুবিধা নেই। আচ্ছা, 5 নাম্বার যে পয়েন্ট একটু খেয়াল করো, এভরি কুইজ উইল বি টেকেন ইন দ্য গুগল ফর্ম। ঠিক আছে, আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনে তোমরা তো দেখছোই যে সবসময় আমরা গুগল ফর্মের মাধ্যমে এই কুইজগুলা নিয়ে থাকি। সো এখানে তোমরা আমাদের যে প্রিভিয়াস এই যে সেমিস্টার গুলা ছিল, সেই সেমিস্টার গুলাতেও আমরা 3টা কুইজ হয়েছিল, 3টা কুইজ। ঠিক আছে, অ্যাসেসমেন্ট বলো বা কুইজ বলো, যাই বলো না কেন, 3টা কুইজ আমরা নিয়েছিলাম। এবারও হয়তো বা অনলাইনে যদি আমরা এটা কন্টিনিউ করি এই ক্লাসটা, তাহলে হয়তো আমাদের 3টা কুইজই হবে। সো 3টা কুইজের মধ্যে 3টা কুইজই হবে হচ্ছে রিটেন কুইজ। ঠিক আছে, এখানে কোনো এমসিকিউ কুইজ হবে না, 3টাই রিটেন কুইজ হবে, এটা মাথায় রাখবো আর কি। 3টা রিটেন কুইজ হবে, এবং কুইজগুলা কবে হবে সেটা হচ্ছে গিয়ে তোমাদের 12টা ক্লাস হয়ে যাওয়ার পরে, 12টা ক্লাস হয়ে যাওয়ার পরে সবসময় একটু গুগল যে ক্লাসরুমটা সেটা একটু দেখতে থাকবা, যে যে কোনো সময় 12টা ক্লাসের পরে যে কোনো সময় কুইজের ডেট, 12 থেকে 15টা ক্লাসের মধ্যেই আমরা কুইজের ডেটটা ফেলে দিব। সো এভাবে আমরা এরপরের কুইজটা তার 12টা ক্লাসের পরে হবে, তারপরে কুইজটা আবার 12টা ক্লাসের পরে হবে। এভাবে আমরা 3টা কুইজ নিয়ে নিব। 3টা কুইজই হবে হচ্ছে কোশ্চেন আকারে। কোশ্চেন গুলা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, সেটা একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকবে, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে যেভাবে তোমরা ফাইনালে কোশ্চেনে অ্যান্সার করো, সেভাবে তোমরা অ্যান্সার করার পরে সেটাকে তোমরা পিডিএফ করে তারপরে সেটা গুগল ফর্মে আপলোড করবা। সো এই হচ্ছে গিয়ে আমার অনলাইন ক্লাস নেওয়ার এই যে স্ট্র্যাটেজি গুলা যেগুলো বললাম, এই জিনিসগুলো তোমরা ফলো করবা, সবসময় খেয়াল রাখবা যে গুগল ক্লাসরুমটা টিকে ফলো করবা, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। তো এই যে পয়েন্টগুলো আমরা বললাম, এই পয়েন্টগুলোর মধ্যে কারো যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে বলতে পারো। কারো কোনো কোয়ারিজ নাই? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা ঠিক আছে। সো একটা জিনিস খেয়াল রাখবা, তোমাদের কিন্তু ক্লাস আওয়ারেই তোমাদের আমরা এই মিটিং গুলা হবে। ঠিক আছে, ক্লাস আওয়ারেই আমাদের এই সেশন গুলো চলতে থাকে। রেফারেন্স বুক, আমাদের যে পাওয়ার সিস্টেম প্রোটেকশনের জন্য কিছু রেফারেন্স বই লাগবে আমাদের, সে বইগুলা তোমরা ইচ্ছা করলে কিনতেও পারো, নাও কিনতে পারো, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই লেকচার নোটগুলো দিয়ে দিব। লেকচার নোটগুলো ফলো করলেই আমার মনে হয় আফ। তারপরও যদি তোমরা এডিশনাল যদি কোনো ইনফরমেশনের দরকার লাগে তাহলে এই বইগুলো তোমরা ফলো করতে পারো, কিন্তু আমি লেকচার নোট সবসময় দিয়ে দিব। সো 2টা বই আমরা মেইনলি ফলো করব। একটা হচ্ছে সুইচ গিয়ার এন্ড প্রোটেকশন, যেটা সুনীল এসরাওয়ের পাওয়ার সিস্টেম প্রোটেকশনের জন্য, আর আরেকটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম, এটা হচ্ছে সিএল ওয়াদওয়া। ঠিক আছে, আর লেকচার নোট আমি সব সময় প্রত্যেক দিন যখনই ক্লাস শুরু হবে তার আগে আমি দিয়ে দিব। তোমাদের কাজ কি হবে? তোমাদের কাজ তো শুধু শোনা না, তোমাদের তো যখন অফলাইনে যখন তোমরা ক্লাস করতে, ফেস টু ফেস যখন ক্লাস করতে, তখন তোমাদের হাতের কাছে একটা লেকচার নোট থাকতো। সেই লেকচার নোটে তোমরা কোনো জিনিস না বুঝলে অথবা জিনিসটা কোনো জিনিসের অ্যাডিশনাল যদি কোনো ইনফরমেশনের দরকার লাগবে সেটা তোমরা ডাউন করতে। এখানে কি করবা? এখানে আমি যেহেতু লেকচার নোটটা আগেই দিয়ে দিব, লেকচার যেমন ফর এক্সাম্পল এই লেকচার নাম্বার 1টা আমি দিয়ে দিলাম, এটা তোমরা প্রিন্ট আউট করতে পারো অথবা তোমাদের হাতের কাছে রাখতে পারো। তো সেক্ষেত্রে আমি যখন লেকচারটা দিতে থাকবো, তারপরে সেই জায়গায় যদি কোনো ধরনের কোনো ইনফরমেশন অ্যাড করতে হয়, তোমরা সেটা ইনফরমেশন সেখানে অ্যাড করে নিবা। ঠিক আছে, নোট ডাউন করে নিবা। আর যদি কারো কোনো কোয়ারিজ থাকে, সাথে সাথে কোশ্চেন করবা। ঠিক আছে, এই পাওয়ার সিস্টেম প্রোটেকশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট তোমাদের জন্য, কারণ তোমরা যখন পাশ করে বের হবা, এখন তো তোমাদের 4-2, সো যেহেতু তোমরা এরপরের সেমিস্টারে তোমরা পাশ করে চলে যাচ্ছ, সো এই জন্য এই পাওয়ার সেক্টরে যে জায়গায় তোমরা ইন্টারভিউ দাও না কেন, সেটা হচ্ছে গিয়ে জেনারেটিং স্টেশনে বলো বা পাওয়ার স্টেশনে বলো অথবা কোনো সাবস্টেশনে বলো বা কোনো ইন্ডাস্ট্রিতে বলো, যেখানেই বলো না কেন, এই পাওয়ার সিস্টেম প্রোটেকশনের এই যে টপিকস গুলো, এগুলো কিন্তু তোমাদের অবশ্যই লাগবে। ঠিক আছে, সেখানে ইন্টারভিউ বোর্ডে তোমাদের দেখবাই, যখনই ইন্টারভিউ ফেস করবা তখন বেশিরভাগ কোশ্চেন কিন্তু এই পাওয়ার সিস্টেম প্রোটেকশনের উপর থেকেই কোশ্চেন গুলো হচ্ছে।
ঠিক আছে। সো এই কনসেপ্টটা পাওয়ার সিস্টেম প্রোটেকশনের যে বেসিক যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা সবারই থাকতে হবে। আমি যতদূর সম্ভব তোমাদেরকে এই পাওয়ার সিস্টেম প্রোটেকশনের ভিত্তি যা জিনিস আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো কোয়ারিজ তোমরা না সলভ করে তারপরে যাবা না, ঠিক আছে। অবশ্যই সেটা সলভ করার পরে তারপরে তোমরা সামনের দিকে আগাবা, ঠিক আছে। সো কোনো প্রবলেম যদি থাকে সাথে সাথে কোশ্চেন জিজ্ঞেস করে ক্লিয়ার করে নিবা। সো লেকচার নোট দেওয়া থাকবে, লেকচার নোটের মধ্যে তোমরা নোট ডাউন গুলো করে নিবা। এই হচ্ছে গিয়ে আমাদের কিভাবে তোমরা ক্লাসটা কন্টিনিউ করবা সেটার কিছু জিনিস আমি বললাম। এরপরে আসি আমরা প্রি রিকুইজিট কিছু কোর্স আছে আমাদের এই পাওয়ার সিস্টেম প্রোটেকশন। তো হচ্ছে গিয়ে সবচেয়ে লাস্ট কোর্স আমাদের এই 4-2 তে তোমাদের এই পাওয়ার সিস্টেম প্রোটেকশন। এর আগে তোমরা কিছু পাওয়ার সিস্টেমের কিছু কোর্স করে আসছো। প্রথমে কি কোর্স করছো সেটা যদি দেখি আমরা, সেটা তাহলে প্রথমে দেখবো এটা ছিল তোমাদের কোর্স ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম। পাওয়ার সিস্টেম 1 নামে মনে হয় তোমাদের ছিল ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম। তো এই ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমে তোমরা কি করছো অ্যাকচুয়ালি, এখানে তোমরা দেখছো যে পাওয়ার কিভাবে ট্রান্সমিশন হচ্ছে, ঠিক আছে। বিভিন্ন ভোল্টেজ লেভেলে আমরা পাওয়ারটাকে ট্রান্সফর্ম করি। প্রথমে আমরা হাই ভোল্টেজে করি, তারপরে আবার সেটাকে আবার লো ভোল্টেজে স্টেপ ডাউন করে আমরা ডিস্ট্রিবিউশন সাবস্টেশনের মাধ্যমে বিভিন্ন এরিয়ায় পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করি। সো কিভাবে ট্রান্সমিশন হচ্ছে, কিভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে, ঠিক আছে, কত ভোল্টেজ লেভেলে হচ্ছে, কত দূরে হচ্ছে, সেগুলো এই ডিটেইল আলোচনা তোমরা ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমে দেখে আসছো। এরপরে তোমরা করে আসছো কি পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস, যেটা পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস 2 নামে পরিচিত তোমাদের কাছে। পাওয়ার সিস্টেম অ্যানালাইসিসে তোমরা কি দেখে আসছো, বিভিন্ন ধরনের ফল্ট অ্যানালাইসিস করছো তোমরা, যেমন বিভিন্ন ধরনের সিমেট্রিক্যাল ফল্ট, অ্যাসিমেট্রিক্যাল ফল্ট, এই ফল্ট গুলো নিয়ে তোমরা অ্যানালাইসিস করছো। সো এটা গেল হচ্ছে গিয়ে তোমাদের সেকেন্ড যে সাবজেক্টটা, এই দুইটাই তোমাদের ম্যান্ডেটরি সাবজেক্ট ছিল, একটা ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পাওয়ার সিস্টেম 1 আর পাওয়ার সিস্টেম 2। এরপরে এটা ছিল 3 নম্বর যে সাবজেক্টটা, সেটা ছিল হচ্ছে কি পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং। সেটা অনেকের অপশনাল কোর্স যেহেতু ছিল, সেহেতু অনেকের হয়তো ছিল, অনেকের ছিল না। যদি পাওয়ার সেক্টরের উপরে ক্যারিয়ার বিল্ড আপ করতে হয় তাহলে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিংটা অনেক বেশি দরকার, ঠিক আছে। কারণ পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং আমরা কি দেখি অ্যাকচুয়ালি, আমরা যদি পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিংটার সাবজেক্টের মেইন অবজেক্টিভটার দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে এখানে জেনারেশন কিভাবে হচ্ছে, ঠিক আছে, পাওয়ার জেনারেশন কিভাবে হচ্ছে। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের পাওয়ার জেনারেশন কিভাবে হচ্ছে সেটা জানা দরকার। পাওয়ার জেনারেশনের পরে কিভাবে অপটিমাম ওয়েতে আমরা পাওয়ারটাকে জেনারেট করতে পারি, ঠিক আছে। সো কতটা কস্ট এফেক্টিভলি আমরা পাওয়ারটাকে জেনারেট করতে পারি, সেই জিনিসগুলো আমাদের এই পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং এ দরকার। সো এই 3টা কোর্স আমাদের লাগবে। কিসের জন্য লাগবে, কারণ আমাদের যে কোর্সের নাম সেটা দেখেই আমরা বুঝতে পারতেছি সেটা কি পাওয়ার সিস্টেম প্রোটেকশন। সো ফার্স্টে আমাদের কি হচ্ছে, জেনারেশন হচ্ছে পাওয়ার সিস্টেমে মেইন যে জিনিসটা, সেটা হচ্ছে কি জেনারেশন। সো জেনারেশনের পরে আমরা কি করতেছি, সেটাকে স্টেপ আপ করতেছি ভোল্টেজটাকে। নর্মালি জেনারেটেড ভোল্টেজ হয় 11 কেভি, সেই 11 কেভি কে আমরা স্টেপ আপ করি। স্টেপ আপ করার পরে সেটা 132 কেভি হতে পারে অথবা 230 কেভি হতে পারে। সো বিভিন্ন ভোল্টেজ লেভেলে আমরা স্টেপ আপ করতে পারি, এটা ডিপেন্ড করে কত দূরে আমি পাওয়ারটাকে ট্রান্সমিট করব সেটার উপরে। সো স্টেপ আপ তারপরে আমাদের বিভিন্ন ধরনের লোড বা কনজিউমার সে পাওয়ারটাকে কনজিউম করে। সো এই যে বিভিন্ন পাওয়ার সিস্টেমের জেনারেটিং স্টেশন থেকে ফাইনাল যে ডিস্ট্রিবিউশন পয়েন্ট পর্যন্ত, এখানে অনেকগুলো স্টেপ আছে। জেনারেশন হচ্ছে তার মানে এখানে একটা জেনারেটর আছে, তারপর সেটাকে আবার স্টেপ আপ করতে হচ্ছে। তার মানে স্টেপ আপ যদি করতে হয় তাহলে আমাদের এখানে কি লাগবে, একটা স্টেপ আপ ট্রান্সফরমার লাগবে। তার মানে আমাদের এখানে ট্রান্সফরমার আছে, ট্রান্সমিশন লাইন আছে, তারপর স্টেপ ডাউন ট্রান্সফরমার আছে। সো বিভিন্ন ইকুইপমেন্ট কিন্তু এখানে আছে। সো এই যে যত ইকুইপমেন্ট আছে পাওয়ার সিস্টেমের ভিতরে, জেনারেটর থেকে শুরু করে জেনারেটর, ট্রান্সফরমার, ট্রান্সমিশন লাইন, বাস বার, ঠিক আছে, বিভিন্ন ধরনের লোড, এগুলো প্রত্যেকটা জিনিসের প্রোটেকশন আমাদের দরকার। কারণ প্রোটেকশনটা কিসের জন্য দরকার, যার কারণ যদি আমার প্রোটেকশন না থাকে তাহলে যদি কোনো ফল্ট হয়, আমরা পাওয়ার সিস্টেম অ্যানালাইসিসে ফল্ট অ্যানালাইসিস করে আসি এবং বিভিন্ন ধরনের ফল্ট কারেন্টের ম্যাগনিটিউড লেভেলও দেখে আসছি যে কি পরিমাণে ফল্ট কারেন্ট করে। সো এই কারেন্টের কারণে আমাদের আইস করার লস বা হিট যেটা জেনারেট করবে সেটা অনেক বেশি হবে এবং ইকুইপমেন্ট ড্যামেজ হবে। ইকুইপমেন্ট যদি ড্যামেজ হয়ে যায় সেটাকে রিপ্লেস করাটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। শুধুমাত্র এখানে আমাদের খরচই বাড়বে না এবং এটাকে রিপ্লেস করার জন্য কিন্তু আমাদের অনেক সময়ের দরকার লাগে। সো এই কারণে আমাদের প্রোটেকশন সিস্টেমটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য।
সো এই প্রোটেকশন দেওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আছে, সেই জিনিসগুলো আমাদের এই পাওয়ার সিস্টেম প্রোটেকশনের মধ্যে আমরা আলোচনা করব স্টেপ বাই স্টেপ। তো প্রথমে আমরা যদি একটু দেখি যে আমাদের যে প্রোটেকশন যে আমরা দিই, কিসের মাধ্যমে আমরা প্রোটেকশন দিই, যে সবচেয়ে বেসিক যে প্রোটেক্টিভ ইকুইপমেন্টটা সেটাকে আমরা বলি ফিউজ। ফিউজ দিয়ে আমরা প্রোটেকশন দিই। সো আমরা যদি দেখি যে ফিউজের ভিতরে কি আছে, ফিউজের ভিতরে যদি আমরা তাকাই তাহলে দেখবো যে এর ভিতরে সিম্পল একটা ওয়্যার ছাড়া আর কিছু নাই, ঠিক আছে। সেজন্য এটাকে আমরা বলি সবচেয়ে চিপেস্ট এন্ড উইকেস্ট প্রোটেক্টিভ উইক পার্ট অফ দ্য সিস্টেম, ঠিক আছে। সবচেয়ে চিপেস্ট বলতেছি কেন, কারণ এর ভিতরে একটা সিম্পল একটা ওয়্যার আছে। আর সবচেয়ে উইক পার্ট অফ দ্য সিস্টেম কেন বলতেছি, কারণ এটা হচ্ছে সবচেয়ে উইক। সো যখনই ফল্ট হবে সবার আগে ড্যামেজ হবে কে, ফিউজ ড্যামেজ হবে। এখন ফিউজের কথা যদি বলি, ফিউজ দিয়ে আমরা কিভাবে প্রোটেকশন দিই, এটা তো একটা প্রোটেক্টিভ ডিভাইস আমরা বলছি। সো এটাকে দিয়ে আমরা কিভাবে প্রোটেকশন দিই, সো ফিউজের ভিতরে একটা ওয়্যার দিয়ে কিভাবে আমরা প্রোটেকশন দিতে পারি। সো যেমন ধরো যে তুমি একটা রুমকে প্রোটেকশন দিতে চাচ্ছ, তো রুমকে যদি আমরা প্রোটেকশন দিতে চাই তাহলে কি করব, সবার আগে লোড ক্যালকুলেশন করব। কিভাবে লোড ক্যালকুলেশন করব, এই রুমে কত লোড আছে, কয়টা ফ্যান আছে, কয়টা লাইট আছে, টিভি আছে নাকি, এবং এয়ার কন্ডিশন আছে নাকি, এবং এইভাবে আমরা টোটাল লোডটাকে ক্যালকুলেশন করব। ফ্যানের পাওয়ার আমরা জানি যে 80 ওয়াট করে ফ্যানের পাওয়ার হয়, লাইটের বিভিন্ন ধরনের লাইটের পাওয়ার থাকে। সো এগুলাকে আমরা টোটাল লোডটাকে ক্যালকুলেশন করব, টোটাল পাওয়ারটাকে ক্যালকুলেশন করব। টোটাল পাওয়ারটাকে ক্যালকুলেশন করার পরে সেটাকে যদি আমরা ভি দিয়ে ভাগ দিই, আমরা জানি পি ইকুয়াল টু ভি ইন্টু আই। সো ভি দিয়ে যদি ভাগ দিই তাহলে আমরা পাবো কি, এই রুমের টোটাল লোড কারেন্ট কত সেটা আমরা বের হয়ে যাবে এখান থেকে। তার মানে ফুল লোড কারেন্ট, অর্থাৎ সমস্ত লোড যদি আমরা অন করি, টিভি ফ্রিজ যা কিছু আছে সমস্ত কিছু যদি অন করি, ফ্যান লাইট যা কিছু আছে সব যদি অন করি, তাহলে এই যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা কিন্তু আমাদের বের হয়ে যাবে। সো এই কারেন্টটা যখন বের হয়ে যাবে, ফর এক্সাম্পল এই কারেন্টটা হচ্ছে, ফুল লোড কারেন্টটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার। তাহলে এই যে লোড, আমরা যে লোডটা কানেক্ট করলাম 10 অ্যাম্পিয়ারের লোড, এই 10 অ্যাম্পিয়ারের সাথে আমাদের যে ফিউজটা ইনস্টল করতে হবে। স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না, মানে কিছু লিখতেছেন এটা দেখা যাচ্ছে না স্যার, আমি কিছু লিখছি না, আমি এখনো কিছু লিখছি না, ঠিক আছে, আমি এখনো কিছু লিখছি না, আমি দেখাবো আস্তে আস্তে করে। আচ্ছা, সো যেটা বললাম যে টোটাল লোডটাকে ক্যালকুলেশন করতে হবে। টোটাল লোডটাকে ক্যালকুলেশন করলাম কত, ফুল লোড কারেন্ট হচ্ছে গিয়ে, আমরা ধরে নিচ্ছি যে এই রুমের ফুল লোড কারেন্ট হচ্ছে 10 অ্যাম্পিয়ার। এখন আপাতত শুনো, পরে আমরা ক্যালকুলেশনের দিকে যাব, ঠিক আছে। আগে কনসেপ্টটা বিল্ড আপ করে নাও, তারপরে আমরা অ্যানালজির দিকে চলে যাব। আচ্ছা, সো যেটা বলছিলাম আমরা, যে ফিউজের যে রেটিংটা হবে সেটা কত হবে। এখন একটা 10 অ্যাম্পিয়ারের রুমের প্রোটেকশনের জন্য কত অ্যাম্পিয়ারের ফিউজ ওয়্যার আমরা ইউজ করব। সো এখন কি এটা 10 অ্যাম্পিয়ারের হবে, না 10 অ্যাম্পিয়ারের কম হবে, না 10 অ্যাম্পিয়ারের বেশি হবে। এই কোশ্চেন যখন অ্যারাইজ করবে তখন আমাদেরকে চিন্তা করতে হবে 10 অ্যাম্পিয়ারের কম তো দেওয়া যাবে না, কারণ 10 অ্যাম্পিয়ারের কম দিলে আমাদের ফুল লোডে আমাদের রুমটাকে আমরা চালাতে পারবো না, ঠিক আছে। অনেক সময় আমাদের ফুল লোড করতে হয়, সো সেক্ষেত্রে আমাদের ফিউজটা ড্যামেজ হয়ে যাবে, সো ফুল লোড আমরা করতে পারছি না। সো সেক্ষেত্রে কি আমরা 10 অ্যাম্পিয়ারই রাখবো, কারণ 10 অ্যাম্পিয়ারের কারেন্টে বেশি তো হওয়ার কথা না, কারণ যেহেতু ফুল লোড কারেন্ট 10 অ্যাম্পিয়ার, আমরা 10 অ্যাম্পিয়ারও রাখবো না, 10 অ্যাম্পিয়ারে কিছুটা রাখবো। কেন বেশি রাখবো, কারণ অনেক সময় দেখা যায় যে রুমটাকে ওভারলোড করার প্রয়োজন হয়, ঠিক আছে। আমাদের প্লাগ পয়েন্টও থাকে, তো রুমের ভিতরে অনেক প্লাগ পয়েন্ট থাকে, সেই প্লাগ পয়েন্ট গুলো তো ওপেন অবস্থায় থাকে নর্মাল কন্ডিশনে, কিন্তু কারেন্টটাকেও ওভারলোড কারেন্টের ক্ষেত্রেও যেন আমাদের ফিউজ হয়ে যায়, এই কারণে আমাদের কি করতে হয়, ফিউজের যে রেটিংটা সে রেটিং রাখতে হয়, আমাদের লোড কারেন্ট যেটা আমরা পেলাম সেই লোড কারেন্টে 20-30% এক্সট্রা। অর্থাৎ 10 অ্যাম্পিয়ার যদি ফুল লোড কারেন্ট হয়, তাহলে আমাদের যে ফিউজ ওয়্যারটা ইনস্টল করতে হবে তার 20% অথবা 30%। তার মানে 20% যদি ধরো তাহলে 12 অ্যাম্পিয়ারের একটা ফিউজ ওয়্যার লাগাতে হবে, আর যদি 30% ধরো তাহলে 13 অ্যাম্পিয়ারের একটা ফিউজ ওয়্যার আমাদেরকে এখানে ইনস্টল করতে হবে। তাহলে আমাদের প্রপার প্রোটেকশন দিব, অর্থাৎ 13 অ্যাম্পিয়ার পর্যন্ত আমাদের ফিউজটা কিন্তু ড্যামেজ হবে না, ঠিক আছে। ওভারলোড হলেও আমাদের ফিউজটা ড্যামেজ হবে না। আমরা কি চাই, আমরা চাই যে শর্ট সার্কিট কন্ডিশনে যেন ফিউজটা পুড়ে যায়, ঠিক আছে। যখন শর্ট সার্কিট হবে, শর্ট সার্কিট হলে কি হয় অ্যাকচুয়ালি,
শর্ট সার্কিট হলে আমরা জানি যে শর্ট সার্কিটের রেজিস্ট্যান্স হচ্ছে কি, শর্ট সার্কিট মানে রেজিস্ট্যান্স ইকুয়াল টু 0। এই যে আর যেটা দেখতে পাচ্ছি, এই আর ইকুয়াল টু 0। সো আই যদি আমরা থিওরিটিক্যালি ক্যালকুলেট করি, আই ইকুয়াল টু ভি বাই আর। সো থিওরিটিক্যালি যদি ক্যালকুলেট করি তাহলে দেখা যায় যে কারেন্টের ভ্যালুটা আসছে ইনফাইনাইট, অর্থাৎ শর্ট সার্কিট হলে কারেন্টের ম্যাগনিটিউড হবে অনেক বেশি, ঠিক আছে। সো ইনফাইনাইট কারেন্ট তো আর হয় না, কারণ যেহেতু সিস্টেমে কিছুটা রেজিস্ট্যান্স থাকে, সো ইনফাইনাইট কারেন্ট হবে না, কিন্তু কারেন্টের ম্যাগনিটিউডটা থাকবে নর্মাল লোড কারেন্টের থেকে অনেক গুণ বেশি। যদি 10 অ্যাম্পিয়ার লোড হয়, দেখা যায় 100 অ্যাম্পিয়ার বেশি কারেন্ট ফ্লো করতে পারে। সো সেক্ষেত্রে আমাদের এই 12 অ্যাম্পিয়ার ফিউজ সাথে সাথে, যেহেতু এটা সবচেয়ে উইক পার্ট অফ দ্য সিস্টেম, সবচেয়ে আগে আমাদের ফিউজটা ড্যামেজ হয়ে যাবে। ফিউজটা কিভাবে ইনস্টল করতে হয় সবাই আমরা জানি, যে ফিউজ সবসময় আমাদের লোডের সাথে সিরিজে কানেক্ট করতে হয়, কারণ সবসময় আমাদের লোড কারেন্ট বলো, ওভারলোড কারেন্ট বলো, শর্ট সার্কিট কারেন্ট বলো, যে কারেন্টই বলো না কেন, সব কারেন্টই কিন্তু আমাদের ফিউজ ওয়্যারের ভিতর দিয়ে পাস করবে। সো যখন সিস্টেমে শর্ট সার্কিট হবে, সাথে সাথে সবার আগে উইক পার্ট কোনটা? ফিউজ। সো ফিউজটা কিন্তু ড্যামেজ হয়ে যাবে। ফিউজটা পুড়ে গেলে আমাদের সার্কিটটা ওপেন হয়ে যাবে, অর্থাৎ আমাদের রুমটা ওপেন হয়ে যাবে, আইসোলেটেড হয়ে যাবে এবং প্রোটেকশন হবে। সো এইভাবে আমরা ফিউজের মাধ্যমে প্রোটেকশন দিতে পারি। এখন কোশ্চেন হচ্ছে যে একটা ফিউজের, যে আমি বললাম 13 অ্যাম্পিয়ারের একটা ফিউজ ওয়্যার লাগাবো, এখন 13 অ্যাম্পিয়ার আমরা কিভাবে বুঝবো যে ফিউজটা 13 অ্যাম্পিয়ার না 20 অ্যাম্পিয়ার না 50 অ্যাম্পিয়ার, এটা কিভাবে বুঝবো? বা একটা যে কোনো ওয়্যারই কি লাগালে 13 অ্যাম্পিয়ারের প্রোটেকশন দিতে পারবে? অ্যান্সারটা হচ্ছে না। তো আমরা কিভাবে আমরা এই তারটাকে সিলেক্ট করব? এই যে ফিউজ ওয়্যার যেটাকে আমরা বলি, ফিউজের ভিতরে যে ওয়্যারটা আছে সেটাকে কিভাবে সিলেক্ট করব? সো সিলেক্ট করার জন্য প্রথমে দেখো, খেয়াল করে এখানে আমাদের দুইটা ফর্মুলা দেওয়া আছে, এই দুইটা ফর্মুলাই তোমরা জানো, আর ইকুয়াল টু ভি বাই আই, আবার আর ইকুয়াল টু রো এল বাই এ। সো আর ইকুয়াল টু ভি বাই আই। সো ভি কত? আমাদের রুমের 220 ভোল্ট। আই কত? আমাদের ফুল লোড কারেন্ট কত? 13 অ্যাম্পিয়ার। সো 13 অ্যাম্পিয়ার 220 কে যদি 13 দিয়ে ভাগ দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? আরটা পেয়ে যাব। আর তার মানে আমাদের রেজিস্ট্যান্স, ফিউজের ওয়্যারের যে রেজিস্ট্যান্স সেটা কত, সেটা বের হয়ে যাবে এখান থেকে। সো রেজিস্ট্যান্সটা আমরা জেনে গেলাম। তো রেজিস্ট্যান্স জানার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, আর ইকুয়াল টু কি, রো এল বাই এ। রো এল বাই এ, রোটা কি? রোটা হচ্ছে রেজিস্টিভিটি, যেটা কনস্ট্যান্ট, ঠিক আছে। এলটা কি? এল যে লেন্থ অফ দ্য ফিউজ ওয়্যার, আমাদের ফিউজ ওয়্যারের লেন্থ কতটুকু হবে। এবং এটা কি? এটা হচ্ছে তার ক্রস সেকশনাল এরিয়া, অর্থাৎ তারটা কত থিক হবে অথবা কত থিন হবে সেটা। সো এলটা তো আমরা ফিউজ ওয়্যারের যে লেন্থ, এটা আমরা মেজার করে ফেলতে পারবো। আর আরটা তো আমরা মেজার করলাম এই ভি বাই আই থেকে, 13 অ্যাম্পিয়ার, যেটা 13 অ্যাম্পিয়ারের জন্য যে রেজিস্ট্যান্সটা সেটা মেজার করে ফেললাম। সো এখান থেকে আমাদের কি বের হবে? ক্রস সেকশন এরিয়া বা এ, অর্থাৎ তারের থিকনেসটা বের হয়ে যাবে। সো এই যে তারের থিকনেসটার উপরে ভ্যারি করে হচ্ছে ফিউজ ওয়্যারের কারেন্ট ক্যারিং ক্যাপাবিলিটি, অর্থাৎ ফিউজ ওয়্যারটা কত কারেন্ট ক্যারি করতে পারবে। এখান থেকে দেখে আমরা কি বুঝতে পারতেছি, একটা ফিউজ ওয়্যারের যদি ক্রস সেকশনাল এরিয়া ঠিক হবে, যত হবে তত কি হবে, তার রেজিস্ট্যান্স তত কম হবে। আর রেজিস্ট্যান্স যত কম হবে, তার ভিতরে কারেন্ট যাওয়ার, কারেন্ট ক্যারিং ক্যাপাবিলিটি তার তত বেশি হবে। অর্থাৎ একটা মোটা ওয়্যারের কারেন্ট ক্যারিং ক্যাপাবিলিটি বেশি, আর একটা থিন ওয়্যারের কারেন্ট ক্যারিং ক্যাপাবিলিটি কম, ঠিক আছে। কারণ যত বেশি থিন হবে, এর ক্রস সেকশনাল এরিয়া যত কম হবে, তার রেজিস্ট্যান্স হবে কি তত বেশি, ঠিক আছে। সো আমাদের চিকন ওয়্যার যদি থাকে, তাহলে আমাদের তার কারেন্ট ক্যারিং ক্যাপাবিলিটি কম, অর্থাৎ এটা তাড়াতাড়ি পুড়ে যাবে, আই স্কয়ার লস যেটা হবে সেটা অনেক বেশি হবে, তাড়াতাড়ি এটা মেল্ট আউট হয়ে যাবে। আর যদি এটা মোটা ওয়্যার হয়, তার কারেন্ট ক্যারিং ক্যাপাবিলিটি অনেক বেশি থাকবে, সো আমাদের এটা পুড়তে একটু বেশি সময় লাগবে। অর্থাৎ আমাদের এই যে একটা ফিউজ ওয়্যারের কথা বললাম, এই ফিউজ ওয়্যারের উপরে, তার থিকনেসের উপরে ভ্যারি করতেছে বিভিন্ন ধরনের তার ক্যাপাসিটি, এক কথায় তার ক্যাপাসিটি, অর্থাৎ এটা 13 অ্যাম্পিয়ার না এটা 20 অ্যাম্পিয়ার না 50 অ্যাম্পিয়ার, কত ওয়্যারের আমি ফিউজ ওয়্যার আমি মানে কত থিকনেসের আমি ফিউজ ওয়্যার লাগাচ্ছি সেটার উপরে এর কারেন্ট ক্যারিং ক্যাপাবিলিটিটা ভ্যারি করতেছে। সো একটা রুমের, যেটা বললাম আমরা একটা এক্সাম্পল দিই, একটা 13 অ্যাম্পিয়ারের একটা ফুল লোড কারেন্টের জন্য আমরা একটা 13 অ্যাম্পিয়ারের ক্রস সেকশনের ফিউজ ওয়্যার কিন্তু আমাদের এখানে ইনস্টল করতে হবে। এখন একটা ফিউজ ওয়্যার যদি বারবারে পুড়ে যায়, আমি এটা করলে একটা মোটা ওয়্যার কানেক্ট করে দিতে পারি? হ্যালো, না স্যার, পারি না। না স্যার। তাহলে কি হবে বলতে পারো? স্যার রো চেঞ্জ হয়ে যাবে। রো তো চেঞ্জ হবে না, ক্রস সেকশনাল এরিয়াটা কি চেঞ্জ হয়ে যাবে, তাই না? মোটা ওয়্যার মানে কি, হ্যাঁ, পূর্বেই না মানে কারেন্ট হ্যান্ডেল করতে পারছে, ফিউজটা কেটে যাবে না, তার মানে কে ড্যামেজ হবে বলো তো?
লোডটা ড্যামেজ হতে থাকবে, ঠিক আছে। সো এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমরা ইচ্ছা মতো কিন্তু ফিউজ ওয়্যার আগে তো আগে তোমরা দেখছো কিনা আমি জানি না, এটা তোমাদের ল্যাবের মধ্যে হয়তো দেখানো হবে, কাট আউট নামে চিনতাম আমরা ফিউজ, ঠিক আছে, কাট আউট যেটাকে বলি। সো ওই ফিউজের ভিতরে একটা ওয়্যার থাকতো, এটা সেমি এনক্লোজড, অর্থাৎ এটা খোলা যায়, এর ভিতরে একটা ওয়্যার থাকা যেত। সো বারবার যদি ফিউজ ওয়্যার পুড়ে যায় এর মানে কি আমি একটা মোটা ওয়্যার কানেক্ট করবো? অবশ্যই না, ঠিক আছে। বারবার যদি ফিউজ ওয়্যার পুড়ে যায় তাহলে আমাদের বুঝতে হবে যে সিস্টেমে কোথাও শর্ট সার্কিট আছে, এই কারণে ফিউজ ওয়্যারটা বারবার পুড়ে যাচ্ছে। সেটাকে আগে রিপেয়ার করতে হবে, সেটাকে আগে রিসলভ করতে হবে, তারপরে আমাদেরকে সেই রেটিং এর ফিউজ ওয়্যারই কিন্তু কানেক্ট করতে হবে। আমরা ইচ্ছা মতো ফিউজ ওয়্যারই কানেক্ট করি, তাহলে দেখা যাবে যে আমার ফিউজটা কোনো কিছু হবে না, লোড কিন্তু ড্যামেজ হতে থাকে, ঠিক আছে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। এ পর্যন্ত কারো, হ্যাঁ বলো। আচ্ছা, এটা লোডের রেজিস্ট্যান্স না, প্রথম কথা হচ্ছে এটা লোডের রেজিস্ট্যান্স না। আমি বলতে চাচ্ছি যে 11 অ্যাম্পিয়ারের ফিউজ ওয়্যার তুমি যদি নাও তাহলে 11 অ্যাম্পিয়ারের যে ফিউজটা তুমি নিবা তার রেজিস্ট্যান্স কত হবে সেটা কথা আমি বলছি, বুঝা গেছে? না তুমি, না 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 না, জিনিসটা এভাবে চিন্তা করবো না, জিনিসটা চিন্তা করবো হচ্ছে একটা ফিউজ আছে শুধু, কোনো লোড নাই, তাহলে তার রেজিস্ট্যান্স কিভাবে ক্যালকুলেট করবা? বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, ভোল্টেজ দিয়ে তা 13 অ্যাম্পিয়ার দিয়ে যদি ভাগ করো তাহলে তারের রেজিস্ট্যান্সটা বের হবে, বুঝতে পারছো? লোডটাকে আগে ক্যালকুলেট করবা, প্রথমে লোডটা ক্যালকুলেট করবা যে কত অ্যাম্পিয়ারের লোড, তারপরে সেই রেটিং এর সেই 13 অ্যাম্পিয়ার, যেটা ধরো লোডটাকে ক্যালকুলেট করার পরে আমার আসলো 13 অ্যাম্পিয়ার, এই 13 অ্যাম্পিয়ারের জন্য তার কত ফিউজের যে ওয়্যারটা থাকবে তার রেজিস্ট্যান্স কত হতে হবে, বুঝতে পারছো? এই 13 অ্যাম্পিয়ারের জন্য আমার তারের রেজিস্ট্যান্সটা কত হতে হবে, সেই রেজিস্ট্যান্স থেকে আমাদের ক্রস সেকশনাল এরিয়াটাকে বের করতে হবে, বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, এরপরে আসো এমসিবি, ঠিক আছে। এটা তো বললাম আমরা ফিউজ দিয়ে আমরা হচ্ছে সবচেয়ে চিপেস্ট বলতেছি, যেহেতু ভিতরে ওয়্যার আছে, আর সবচেয়ে উইক পার্ট বলতেছি কারণ সবার এটা মেল্ট আউট হয়ে যাবে। এরপরে আসো হচ্ছে গিয়ে এমসিবি, যেটাকে আমরা বলি মোল্ডেড কেস সার্কিট ব্রেকার। সো সার্কিট ব্রেকারের সাথে ফিউজের বেসিক যে ডিফারেন্সটা সেটা হচ্ছে সার্কিট ব্রেকারকে আমি রিইউজ করতে পারবো, অর্থাৎ এটাকে আমি বারবার ইউজ করতে পারবো। ফিউজের ক্ষেত্রে ফিউজটা যদি পুড়ে যায় সেটাকে আবার রিপ্লেস করতে হয়, বাট সার্কিট ব্রেকারকে রিপ্লেস করার দরকার নেই। এটা যদি ট্রিপ করে, সার্কিট ব্রেকার ট্রিপ করবে কখন? যখন ফল্ট হবে, ফল্ট হলে এটা অটোমেটিক্যালি ওপেন হবে। নর্মাল সুইচের সাথে সার্কিট ব্রেকার, এখানে বুঝতেই পারতেছো যে নাম দেখে যে সার্কিটটাকে কি করবে, ব্রেক করবে। কারণ সার্কিটটাকে ব্রেক করবে কখন? যখন সিস্টেমে কোনো একটা অ্যাবনর্মাল কন্ডিশন অ্যারাইজ করবে। অ্যাবনর্মাল কন্ডিশনটা কি? অ্যাবনর্মাল কন্ডিশনটা হতে পারে ওভার কারেন্ট, ওভার ভোল্টেজ, ওভার ফ্রিকোয়েন্সি, বিভিন্ন ধরনের অ্যাবনর্মাল কন্ডিশন সিস্টেমের মধ্যে অ্যারাইজ করতে পারে। সো যখনই সিস্টেমের মধ্যে অ্যাবনর্মাল কন্ডিশন অ্যারাইজ করবে, সাথে সাথে আমাদের কি করবে, সার্কিট ব্রেকারটা অটোমেটিক্যালি ট্রিপ করবে বা ওপেন হয়ে যাবে, যেটাকে আমরা বলবো ট্রিপ করা, ঠিক আছে। এখন থেকে সবসময় বলবো যে সার্কিট ব্রেকার যদি ফল্টি কন্ডিশনে ওপেন হয়ে যায় তখন এটাকে আমরা বলবো ট্রিপ করা। সো যখনই সার্কিট ব্রেকারটা ওপেন হয়ে যাবে বা ট্রিপ করবে তখনই কিন্তু ফল্ট কারেন্ট ফ্লো করাটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। সো এটাকে আমরা কি বলতেছি এখানে, মিনিয়েচার। মিনিয়েচার মানে হচ্ছে কি, এটা হচ্ছে লো ভোল্টেজ এবং লো ফল্ট কারেন্টের জন্য এই সার্কিট ব্রেকারটাকে ইউজ করা হয়, এই জন্য এটাকে আমরা বলি মিনিয়েচার সার্কিট ব্রেকার। এটা আপ টু 63 অ্যাম্পিয়ারের বিলো 63 অ্যাম্পিয়ার রেঞ্জে এটা কাজ করে। 63 অ্যাম্পিয়ারের উপরে আমরা মিনিয়েচার সার্কিট ব্রেকার ইউজ করি না। আরো অনেক সার্কিট ব্রেকার আছে, এগুলো তোমরা ডিটেইলে আস্তে আস্তে করে দেখবা। সো 63 অ্যাম্পিয়ারের নিচে যদি কোনো লোড থাকে তাহলে আমরা মিনিয়েচার সার্কিট ব্রেকার ইউজ। তো সার্কিট ব্রেকারের সুইচের মধ্যে ডিফারেন্সটা কি? সার্কিট ব্রেকারের ক্ষেত্রে সার্কিট ব্রেকার অটোমেটিক্যালি ট্রিপ করবে, যখন ফল্টি কন্ডিশন অ্যারাইজ করবে তখন সার্কিট ব্রেকার অটোমেটিক্যালি ট্রিপ করবে। কিন্তু যদি একটা সুইচের কথা চিন্তা করো, একটা সুইচ অন করলে আমাদের একটা লাইট জ্বলে, অফ করলে লাইটটা বন্ধ হয়ে যায়, কিন্তু লাইটের দুই মাথা যদি আমি শর্ট করে দিই সুইচটা কিন্তু অটোমেটিক্যালি অফ হবে না, সুইচটা ড্যামেজ হয়ে যাবে। সো
আর সার্কিট ব্রেকারের ক্ষেত্রে কি হবে, সার্কিট ব্রেকারের ক্ষেত্রে যদি আমরা কোনো লোডকে প্রোটেকশন দিই, সাথে সাথে সার্কিট ব্রেকারটা অটোমেটিক্যালি ট্রিপ হয়ে যাবে। সো এখন একটা সার্কিট ব্রেকার কেন অটোমেটিক্যালি ট্রিপ হয়ে যাবে, তার মানে সার্কিট ব্রেকারের ভিতরে এমন কোনো মেকানিজম আছে যার কারণে সার্কিট ব্রেকারটা অটোমেটিক্যালি ট্রিপ হবে অ্যাবনর্মাল কন্ডিশন ডিটেকশনের পর। সো অ্যাবনর্মাল কন্ডিশন ডিটেকশন কিভাবে করবে সেই জিনিসটাও আমরা দেখব, এবং এর ভিতরে কি মেকানিজম আছে এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে করে একটার পর একটা দেখতে থাকবো। সো আমরা প্রোটেক্টিভ ডিভাইস গুলো নিয়ে আমরা ডিসকাস করতেছিলাম। আমাদের যে যে ইম্পর্টেন্ট যে এলিমেন্ট প্রোটেক্টিভ ডিভাইসের জন্য সেটা হচ্ছে কি রিলে। রিলেটা কি, রিলেটাকে আমরা বলি এটা একটা কন্ডিশনাল সুইচ। কন্ডিশনাল সুইচ, নরমাল সুইচের সাথে এটা ডিফারেন্সটা কি? নরমাল সুইচটা হচ্ছে কি আমরা অন করলে ম্যানুয়ালি এটাকে অপারেট করতে হয়, অন করলে অন হয়, অফ করলে অফ হয়। বাট এই রিলেটা কি, এটা একটা কন্ডিশনের উপরে বেস করে অপারেট করে। এর ভিতরেও কিন্তু কিছু কন্ট্যাক্ট পয়েন্ট থাকে। কন্ট্যাক্ট পয়েন্ট বলতে কিছু নরমালি ওপেন কন্ট্যাক্ট থাকে, অর্থাৎ যে কন্ট্যাক্টটা নরমালি নরমাল অবস্থায় ওপেন থাকবে। আবার কিছু কন্ট্যাক্ট থাকে ক্লোজ, নরমালি ক্লোজ, অর্থাৎ সেটা নরমাল অবস্থায় ক্লোজ থাকবে। কিন্তু যখন সে অ্যাবনর্মাল কন্ডিশন ডিটেক্ট করবে তখন তার নরমালি ওপেন কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে যাবে, আর ক্লোজ কন্ট্যাক্ট যদি থাকে তাহলে ওপেন হয়ে যাবে, তার মানে রিভার্স হয়ে যাবে। ঠিক আছে, যে পজিশনে ছিল সে পজিশন থেকে তার পজিশনটা ডিফারেন্ট হয়ে যাবে। সো এটাকে আমরা বলি রিলে। অর্থাৎ সে একটা অ্যাবনর্মাল কন্ডিশন সেন্স করবে, তখনই সেন্স করবে তখন তার যে কন্ট্যাক্ট পজিশনটা আছে, নরমালি ওপেন কন্ট্যাক্ট থাকলে সেটা ক্লোজ হয়ে যাবে, আর নরমালি ক্লোজ কন্ট্যাক্ট থাকলে সেটা ওপেন হয়ে যাবে। সো এইটাকে আমরা বলতেছি রিলে। তোমরা অনেক সময় বিভিন্ন প্রজেক্ট করার সময় ছোট ছোট রিলে 5 ভোল্টের রিলে, এই 5 ভোল্ট যদি সে পায় তাহলে তার চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাকে আমরা বলতেছি রিলে বা কন্ডিশনাল সুইচ। এটা কি বুঝতে পারছো? বুঝতে না পারলেও সাথে সাথে কোশ্চেন করবা, ঠিক আছে? এরপরে আসে এখন কন্ডিশনটা আমরা কিভাবে বুঝবো, যে সিস্টেমে একটা কন্ডিশন হয়েছে এটা আমরা কিভাবে বুঝবো? আমরা পাওয়ার সিস্টেমের প্রোটেকশন নিয়ে ডিসকাস করতেছি। যদি আমরা হাই ভোল্টেজ লাইনে করি, একটা লাইনে ভোল্টেজ সে ফর এক্সাম্পল 132 কেভি। এখন 132 কেভি লাইন যদি হয়, এবিবি আমাদের কত রেঞ্জের আমাদের একটা মিটার লাগবে, কত কত বড় একটা মিটার লাগবে, এবং তার ইনসুলেশন স্ট্রেংথ কত বেশি হতে হবে। এত হাই ভোল্টেজ তো আমরা মেজার করতে নরমাল মিটার দিয়ে আমরা মেজার করতে পারবো না, ঠিক আছে? সো যেহেতু ভোল্টেজ লেভেল অনেক বেশি বা কারেন্ট রেঞ্জ যদি অনেক বেশি হয়, কিলো অ্যাম্পিয়ার রেঞ্জের উপর থাকে কারেন্ট, সো সেই কারেন্টটাকে আমরা নরমাল পিটি। সিটি মানে কি? কারেন্ট ট্রান্সফর্মার। আর পিটি মানে হচ্ছে পোটেনশিয়াল ট্রান্সফর্মার। সো পিটির কথা যদি আমরা চিন্তা করি, পিটি মানে পোটেনশিয়াল ট্রান্সফর্মার, তার মানে এটা একটা ভোল্টেজ ট্রান্সফর্মার। সো ট্রান্সফর্মার মানে আমরা জানি তার দুইটা সাইড থাকে, একটা
progress. এরপর যে এয়ার প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আছে সেটাকে আমরা বলি সুইচ গিয়ার। সুইচ গিয়ারটা কি? সুইচ গিয়ারটা হচ্ছে কি, আমাদের তো এই সাবজেক্টের নামই হচ্ছে সুইচ গিয়ার এন্ড প্রোটেকশন। সুইচ গিয়ার মানে হচ্ছে সুইচিং এন্ড প্রোটেকশন। সুইচিং এন্ড প্রোটেকশন বলতে আমরা বিভিন্ন লেভেলে কিন্তু আমরা ভোল্টেজটাকে সুইচ করি। প্রথমে কি করি? প্রথমে জেনারেশন হয়, জেনারেশনের পরে সেটাকে কি করি? ট্রান্সমিশন লাইনে সুইচ করি। ট্রান্সমিশন লাইনে তো সরাসরি সুইচ করি না, সেটাকে আবার স্টেপ আপ করি। স্টেপ আপ করার পরে স্টেপ আপ যে ভোল্টেজটা পাই সেই ভোল্টেজটাকে আমরা ট্রান্সমিশন লাইনে সুইচ করি। ট্রান্সমিশন লাইন থেকে ডিস্ট্রিবিউশন লাইনে সুইচ করি। তার মানে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা সুইচিং করতে হচ্ছে। অনেক সময় হাই ভোল্টেজ লাইনে সুইচিং করতে হচ্ছে, অনেক সময় লো ভোল্টেজ লাইনে সুইচিং করতে হচ্ছে। সো এই যে সুইচিং এর জন্য আমরা যে এলিমেন্টটা ইউজ করি সেটা হচ্ছে কি সার্কিট ব্রেকার। ঠিক আছে, বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার হয়, তোমরা দেখবা একটা একটা করে বিভিন্ন ধরনের হাই ভোল্টেজ লাইনে আমরা সার্কিট ব্রেকার ইউজ করি। এবং এই সার্কিট ব্রেকার দিয়ে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে সুইচিং অর্থাৎ অন অফ করা যায়, লাইনটাকে কানেক্ট অর ডিসকানেক্ট করা যায়, এন্ড প্রোটেকশন অর্থাৎ যখন কোনো অ্যাবনর্মাল কন্ডিশন অ্যারাইজ করবে তখন কি করবে, সার্কিট ব্রেকারটা দিয়ে আমরা প্রোটেকশনও দিতে পারবো। সো এটা হচ্ছে গিয়ে এই সার্কিট ব্রেকারকে আমরা বলি সুইচ। ডিসিশন মেক করতে হয়, ডিসিশন মেক করার জন্য রিলে লাগে। ঠিক আছে, ডিসিশন নেওয়ার পরে যখন সে সার্কিট ব্রেকারকে সিগন্যাল দেয় যে ঠিক আছে তুমি এখন অপারেট করতে পারো, তখন সার্কিট ব্রেকার অপারেট করে। তার মানে সবার আগে লাগবে সেন্স করা, যে ফল্ট হইলে সেন্স করার জন্য সিটিপিটি লাগবে। সেন্স করার পরে ডিসিশন নাকি অ্যাবনর্মাল কন্ডিশন না যে সার্কিট ব্রেকার যেন সরাসরি অপারেট করে। এটা কি বোঝা গেছে? হ্যালো, সিমেট্রিক্যাল ফল্ট আর একটাকে আমরা বলি কি অ্যাসিমেট্রিক্যাল ফল্ট। ঠিক আছে, সিমেট্রিক্যাল ফল্ট মানে কি, যেটাকে আমরা বলি ইনভলভ অল ফেজেস, অর্থাৎ তিনটা ফেজের সাথেই Recording in progress. সিস্টেমের মধ্যে ডিসি কম্পোনেন্ট না থাকে তখন সেটাকে আমরা বলি সিমেট্রিক্যাল ফল্ট। ফর এক্সাম্পল, একটা সাইনোসয়েডাল ওয়েভ এভারেজ করো তাহলে ভ্যালুটা হয়ে যাবে কত, 0। ঠিক আছে, এটা হচ্ছে সিমেট্রিক্যাল। ঠিক আছে, উপরে নিচে এভারেজ ভ্যালু 0 যদি এভারেজ ভ্যালু ক্যালকুলেট করা হয়। কিন্তু অ্যাসিমেট্রিক্যাল এভারেজ ভ্যালু
Recording in progress. সার্কিট ব্রেকার যখন ওপেন তখন আমরা আর্থিং সুইচ ক্লোজ করতে পারবো, কিন্তু সার্কিট ব্রেকার যদি ক্লোজ থাকে তাহলে আমরা আর্থিং সুইচকে ক্লোজ করতে পারবো না। তাহলে আমাদের কি ফল্ট হবে? সিমেট্রিক্যাল ফল্ট, যেটাকে আমরা বলতেছি ট্রিপল লাইন টু গ্রাউন্ড ফল্ট। ঠিক আছে, সো এটা হওয়ার সম্ভাবনা, এটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল অপারেশন। এই অ্যাক্সিডেন্টাল অপারেশন যাতে না হয় এই কারণে আমাদের ইন্টারলকিং করা থাকে, অর্থাৎ সার্কিট ব্রেকার যখন ক্লোজ থাকবে আর্থিং সুইচকে তুমি চেষ্টা করলেও ক্লোজ করতে পারবা না, ইচ্ছাকৃতভাবে ক্লোজ করা যাবে না যতক্ষণ পর্যন্ত সার্কিট ব্রেকার ক্লোজ। এটাকে আমরা বলি ইন্টারলকিং, অর্থাৎ সার্কিট ব্রেকার ক্লোজ, আর্থিং সুইচ অবশ্যই ওপেন থাকতে হবে। সার্কিট ব্রেকার ওপেন, এখন তুমি আর্থিং সুইচকে ইচ্ছা করলে ক্লোজ করতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ট্রিপল লাইন টু গ্রাউন্ড ফল্ট হওয়ার একটা কারণ। আরেকটা হচ্ছে ট্রিপল লাইন ফল্ট, এটা সাধারণত যদি গাছের ডাল একটা ট্রিপল লাইনের সাথে শর্ট হয়ে, গাছের ডাল যদি একটা তিনটা লাইনের সাথে পড়ে একই সাথে, তখন আমাদের এই ট্রিপল লাইন ফল্ট হতে পারে। সো এগুলো হচ্ছে কি রেয়ার। ঠিক আছে, ট্রিপল লাইন টু গ্রাউন্ড ফল্টও হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে অ্যাক্সিডেন্টাল অপারেশন। আর ট্রিপল লাইন ফল্ট হচ্ছে যদি গাছটা যদি কোনো তিনটা লাইনের সাথে একসাথে বাড়ি খেয়ে তিনটা লাইন যদি একসাথে শর্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের এই সিমেট্রিক্যাল ফল্টটা হতে পারে। এ পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, অ্যাসিমেট্রিক্যাল ফল্ট। অ্যাসিমেট্রিক্যাল ফল্ট আমরা এটা বললাম যে এটা তিন ধরনের গ্রাউন্ড ফল্ট হতে পারে। লাইন টু গ্রাউন্ড ফল্ট কেন হয়? দেখো, ইট অকার্স মেইনলি ডিউ টু দ্য ফ্ল্যাশ ওভার অর ফেইল অফ অসিলেটর। খেয়াল করে দেখো, এটা হচ্ছে ট্রান্সমিশন টাওয়ার। ঠিক আছে, এটা একটা ট্রান্সমিশন টাওয়ার। এই যে ট্রান্সমিশন টাওয়ার গুলো এখানে দেখো সাইডে দেওয়া আছে, এটা হচ্ছে ট্রান্সমিশন টাওয়ার। এই ট্রান্সমিশন টাওয়ারে যে হ্যান্ড গুলো থাকে, সেই হ্যান্ডের ভিতরে আমাদের এখানে কি আছে? এগুলো হচ্ছে ইনসুলেটর। ঠিক আছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? অনেকগুলো ইনসুলেটর। ইনসুলেটর মানে কি? যেটা ভিতরে কারেন্ট অ্যাকচুয়ালি ফ্লো করে। ঠিক আছে, এর ইনসুলেশন লেভেল হাই, অর্থাৎ এর রেজিস্ট্যান্স ইনফাইনাইট, অর্থাৎ এর ভিতরে কারেন্ট ফ্লো করে না। এই ইনসুলেটরের কাজটা কি? এই যে ট্রান্সমিশন টাওয়ারটা, এই ট্রান্সমিশন টাওয়ারের নিচে তো হচ্ছে কি গ্রাউন্ড, অর্থাৎ এই পুরো ট্রান্সমিশন টাওয়ারটা হচ্ছে জিরো পোটেনশিয়াল। এই পুরো টাওয়ারটা হচ্ছে জিরো পোটেনশিয়াল, অর্থাৎ এই পয়েন্ট হচ্ছে কি জিরো। এটা হচ্ছে ইনসুলেটর, অর্থাৎ এটার ভিতরে কোনো কারেন্ট ফ্লো করবে না। আর নিচে কি আছে? নিচে এই ইনসুলেটরের মাধ্যমে আমরা ওয়্যারটাকে ক্যারি করতেছি। ঠিক আছে, এই ওয়্যার, পুরো ওয়্যারটা এটা নিচ দিয়ে চলে যাচ্ছে। তার মানে আমাদের এই যে এটা হচ্ছে কি 132 কেভি, ফর এক্সাম্পল এটা 132 কেভি, তার মানে 132 এই 0 ভোল্ট, এর মাঝখানে তো প্রপার ইনসুলেশন থাকতে হবে। যদি প্রপার ইনসুলেশন যদি না থাকে তাহলে কি হবে? এটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে, লাইন টু গ্রাউন্ডে একটা কারেন্ট ফ্লো করার একটা প্রভিশন ক্রিয়েট হয়ে যাবে। সো এখানে কি থাকতে হবে? এই জন্য ইনসুলেটর থাকতে হবে। সো এই ইনসুলেটর গুলা দেওয়া হচ্ছে কিসের জন্য? যাতে করে কোনো লিকেজ কারেন্ট ফ্লো না করে। কিন্তু যদি ইনসুলেটরের যদি কোনো কারণে ব্রেকডাউনে চলে যায়, একটা ভেঙে গেছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের ইনসুলেশন স্ট্রেংথ কমে যাবে। ইনসুলেশন স্ট্রেংথ যদি কমে যায়, তখন একটা কি লাইন টু গ্রাউন্ডে একটা কারেন্ট ফ্লো হওয়ার একটা প্রভিশন ক্রিয়েট হয়ে যাবে। সো সেই জন্যই বলতেছে এটা ইট অকার্স মেইনলি ডিউ টু দ্য ফ্ল্যাশ ওভার অর ফেইলিওর অফ ইনসুলেটর। যদি ফেল করে, ইনসুলেটর যদি ফেল করে, অথবা লাইনে ভোল্টেজ যদি অনেক বেড়ে যায়, ফ্ল্যাশ ওভার হয় বা বজ্রপাত হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে? আমাদের ইনসুলেশনটা ব্রেকডাউনে চলে যাবে, তখন আমাদের লাইন টু গ্রাউন্ডের ভিতরে একটা কারেন্ট ফ্লো করতে পারে, যেটাকে আমরা বলতেছি লাইন টু গ্রাউন্ড ফল্ট হওয়ার মেইন কজেসটা। আর হতে পারে ডবল লাইন টু গ্রাউন্ড ফল্ট অথবা ডবল লাইন টু লাইন ফল্ট। এটা নরমালি হয় কখন? মনসুন সিজনে, অর্থাৎ যখন ঝড় বৃষ্টি হবে, তখন কিন্তু আমাদের এই কন্ডাক্টর গুলা সুইং করতে থাকে। সুইং করে কি হতে পারে? একটা কন্ডাক্টরের সাথে আরেকটা কন্ডাক্টর কিন্তু লাইন কন্ডাক্টর একটার সাথে একটা কানেক্ট হয়েছে, আমাদের লাইন টু লাইন ফল্ট হতে পারে, অথবা দুইটা কন্ডাক্টর ছিঁড়ে যদি একসাথে কানেক্ট হয়ে যদি গাছের সাথে কানেক্ট হয়ে যায়, তখন এটা লাইন টু গ্রাউন্ড ফল্ট হতে পারে। ঠিক আছে, সো এই ফল্ট গুলা হওয়ার মেইন কারণ। সো এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে লাইনটা এখান দিয়ে চলে যাচ্ছে, এই নিচের লাইনটা, আর মাঝখানে যে আমরা ইনসুলেটর লাগালাম, এই ইনসুলেটরের মানে কি? এখানে অনেকগুলো ডিস্ক টাইপের ইনসুলেটর, এগুলো হচ্ছে সব ডিস্ক টাইপের ইনসুলেটর দেখতে পাচ্ছ। কারণ কয়টা ডিস্ক এখানে? যত অনেকগুলো ডিস্ক আছে দেখতে পাচ্ছ। সো এখানে যত ডিস্কের ইনসুলেশন লেভেল নরমালি 11 কেভি। এখন 132 কেভি লাইনের যদি আমরা ইনসুলেশন দিতে চাই, তাহলে কয়টা ডিস্ক টাইপ ইনসুলেটর লাগবে? তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের 132 কেভি মানে হচ্ছে লাইন টু লাইন ভোল্টেজ, তার মানে পার ফেজের ভোল্টেজ কত বের করতে হবে, কারণ এটা হচ্ছে একটা ফেজের কথা চিন্তা করতেছি আমরা। 132 কেভি ডিভাইডেড বাই √3 করলে আমরা পার ফেজের ভোল্টেজ বের হয়ে যাবে। তাহলে পার ফেজের ভোল্টেজ যখন বের হয়ে যাবে, আর এক একটা ডিস্কের ইনসুলেশন লেভেল যদি 11 কেভি হয়,
11 কেভি দিয়ে পার ফেজের ভোল্টেজকে যদি ভাগ দেই তাহলে দেখতে পারবো আমাদের 8.5 অর্থাৎ 8.5টার মতো ডিস্ক লাগতেছে। অর্থাৎ 8.5 ডিস্ক অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি 9 ডিস্ক যদি আমরা কানেক্ট করি তাহলে আমাদের এই 125 কেভি যে লাইনটা এটার মধ্যে প্রপার ইনসুলেশন হবে, অর্থাৎ এদিক দিয়ে কোনো লিকেজ কারেন্ট করবে না। যদি 9টার কমে যদি ডিসকানেক্ট করি তাহলে কিন্তু আমাদের এখান দিয়ে একটা লিকেজ কারেন্ট ফ্লো একটা প্রভিশন ক্রিয়েট হয়ে যাবে, জিরো পোটেনশিয়াল, আর এটা হচ্ছে হাই ভোল্টেজ লাইন, সো এদিক দিয়ে একটা লিকেজ কারেন্ট ফ্লো হওয়ার প্রভিশন থাকে। সো আমরা 9টা ডিস্কও কানেক্ট করি না, আমরা কিন্তু তার থেকেও বেশি ডিস্ক কানেক্ট করি, যেটাকে আমরা বলি সেফটি ফ্যাক্টর, যেটাকে 1.5 বলা হয়। এই 1.5 দিয়ে গুণ করি, 1.13টা ডিস্ক আমরা করি, অর্থাৎ যে ডিস্কটা পাওয়া যাবে সেটাকে 1.5 দিয়ে গুণ হবে। কেন সেটি দেখা যায় যে 140 কেভি চল হচ্ছে, ঠিক আছে। সো যদি আমাদের ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে ভোল্টেজ বেড়ে যায় অথবা কোনো কারণে যদি ট্যাপ চেঞ্জিং হয়ে যায় তো সেক্ষেত্রে ভোল্টেজ লেভেল বেড়ে যেতে পারে। সো ভোল্টেজ লেভেল যদি বেড়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ইনসুলেশনটা প্রপার থাকবে না, কারণ প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা ইনসুলেশন লেভেল থাকে। এটা 11 কেভি বলছি পার ডিস্কের ইনসুলেশন লেভেল, অর্থাৎ ম্যাক্সিমাম সে 11 কেভি ভোল্টেজ পর্যন্ত টলারেট করতে পারবে। এর বেশি ভোল্টেজ দিলে পাংচার হয়ে যাবে অথবা এটার ভিতর দিয়ে লিকেজ কারেন্ট ফ্লো করা শুরু করে দিবে। সো এই কারণে আমাদের কি করতে হবে, একটু বেশি রাখতে হবে। ওভার ভোল্টেজ যদি হয় লাইনে, ওভার ভোল্টেজ যদি হয় সেক্ষেত্রেও যেন আমাদের লাইন টু গ্রাউন্ড ফল্ট হওয়ার যাতে ক্রিয়েট না হয়। এটা কি বুঝতে পারছো? এটা ইয়েস স্যার। এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? পার ফেজের হিসাব করতে হবে স্যার, হ্যাঁ, পার ফেজের হিসাবটাই করতে হবে স্যার। কারণ কি পার ফেজের হিসাব কেন করতে হবে? কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা ফেজেই তো আমাদের ইনসুলেটর লাগাতে হবে। এরকম কিন্তু এখানে আমরা ফেজ দেখাচ্ছি, এরকম কয়টা ফেজ আছে? 3টা ফেজ আছে, দেখতে পাচ্ছ না? এখানে সাইডে টাওয়ারটা আছে, এখানে দেখতে পাচ্ছ এখানে 3টা ফেজ আছে, ঠিক আছে। 3টা ফেজে কিন্তু 3টা লাইন চলে যাচ্ছে। তো আমাদের প্রত্যেকটা ফেজেই কিন্তু ইনসুলেটর লাগবে। এখন কতগুলো আমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারি। সো নরমালি এখানে ডিস টাইপের ইনসুলেটর গুলো ইউজ করা হয়। যেহেতু ডিস টাইপের ইনসুলেটর পার ডিস্কের ইনসুলেশন 11 কেভি, তাহলে আমাদের পার ফেজের ভোল্টেজ ক্যালকুলেট করার পরে 11 দিয়ে ভাগ করলে টোটাল ডিস্ক আসবে, এবং সেই নাম্বার অফ ডিস্কে যদি আমরা তার সেফটি ফ্যাক্টর দিয়ে গুণ করি তাহলে আমরা কতগুলো একটার পর একটা কানেক্ট করতে হবে। এখানে তো অনেকগুলো ডিস্ক, একটা দুইটা তিনটা চারটা এরকম করে অনেকগুলো ডিস্ক আছে, সো এখানে কতগুলো ডিস্ক কানেক্ট হবে সেটা এখান থেকে বের হয়ে যাবে। বুঝতে পারছো এই পর্যন্ত? ইয়েস স্যার। আচ্ছা, আজকে এই পর্যন্তই। যদি তোমার কথাটা কেটে কেটে আসতেছে, আরেকবার একটু রিপিট করবা কি? Recording stopped. না, এটা আমি এটা ল্যাবের মধ্যে তোমরা দেখতে পারবা, উপরে হচ্ছে কি সিমেন্ট দেওয়া থাকে প্রত্যেকটা ডিস্কের। এই যে এই জায়গায় যদি আমরা দেখাই, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো? না স্যার। আচ্ছা আচ্ছা, একটা মিনিট একটু হোল্ড করো। আচ্ছা, দেখা যাচ্ছে তো না? আচ্ছা আচ্ছা, খেয়াল করো এখানে কিন্তু তোমার এই যে ডিস্কটা দেখাচ্ছ, এই ডিস্কটার উপরে আর নিচে, নিচে একটা আংটা থাকে, ঠিক আছে, লোহার একটা আংটা থাকে, আর উপরে হচ্ছে কি সিমেন্ট করা থাকে, ঠিক আছে। আর মাঝখানটা হচ্ছে গিয়ে তোমার পোর্সেলেইন টাইপের মেটেরিয়ালস থাকে, যেটা দেওয়া থাকে, যার ফলে আমাদের এই আংটার মাধ্যমে কিন্তু এখানে একটা হুক থাকে, সেই হুক আর আংটা কানেক্ট করে কিন্তু আমাদের এই একটা পর একটা স্ট্রিং করা হয়, ঠিক আছে। এটাকে যদি এটার যে অ্যাকচুয়াল যে ছবিটা তোমাদের ল্যাবে দেখানো হবে আর কি, দিস টাইপ ইনসুলেটরটা দেখতে কিরকম এবং কি কিভাবে একটার পর একটা তোমার স্ট্রিং আকারে বা মালার মতন গাঁথা হয়, সেটা তোমাদের ল্যাবের মধ্যে তোমরা আরো ডিটেইলে বুঝতে পারবা, ঠিক আছে। আর কারো কোনো কোয়েশ্চেন? জি না স্যার।
আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা অবশ্যই প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড থাকবা এবং আজকে লেকচার পর প্রত্যেকটা লেকচারের পরে কিন্তু অবশ্যই অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিবে। তাহলে আজকে এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।